মহানগর টপে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি রয়েছি রূপালী এবং প্রতিদিনের মতোই মহানগর টপ নিয়ে চলে এসেছে একেবারে সারা দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর এবং একেবারে 5টি শহরে আমাদের নজর রাখতেই হয়। গুয়াহাটি, অন্যদিকে কলকাতা এবং শিলিগুড়ি এবং রয়েছে আমাদের সাথে আগরতলা এবং অন্যদিকে শিলচর। এই 5 শহরের যে বিশেষ বিশেষ খবর সেই খবর নিয়েই কার্যত মহানগর টপ এবং আজও একইভাবে আমরা সেই খবরই তুলে ধরবো। এবং আমার সঙ্গে ইতিমধ্যেই যুক্ত হয়ে গেছে বিভিন্ন জায়গা থেকে আমাদের যে প্রতিনিধিরা রয়েছে। ইতিমধ্যে আমাদের সঙ্গে রয়েছে গুয়াহাটি থেকে তন্ময় দে এবং কলকাতা থেকে শঙ্খদীপ এবং শিলিগুড়ি থেকে জয়দীপ বাগ এবং আর কিছুক্ষণ পরে আগরতলা থেকে ভূপাল চক্রবর্তী আমাদের সঙ্গে যোগ দেবেন। প্রথমেই আমরা যে খবরে নজর রাখবো, আজকের বড় খবর অসমের গুয়াহাটি এবং গুয়াহাটিতে ছড়িয়ে পড়েছে 100 কোটি টাকার জাল নোট। হ্যাঁ, সংখ্যাটা একেবারে 100 কোটি এবং কেঁচো খুঁড়তে কার্যত সাপ বেরিয়ে আসার মতোই সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে বিপুল পরিমাণে জাল নোট। পুলিশের হাতে ধরা পড়া এক জাল নোট পাচারকারীর দাবি, গুয়াহাটিতে রয়েছে প্রায় 100 কোটি টাকার জাল নোট। লখিমপুরের বগালমরা থেকে গুয়াহাটি পর্যন্ত কোটি কোটি টাকার জাল নোট আনা হচ্ছে এবং শাহিল ওরফে ইসমাইল আলী এবং তার স্ত্রী সুমির নেতৃত্বে চলছিল এই জাল নোট পাচার চক্র। গুয়াহাটির কটাহবাড়ির আইএসবিটি এলাকায় কেন্দ্র করে চলছিল জাল নোটের কারবার। আপনাদের জানিয়ে রাখি, শাহিল, সুমি ছাড়াও গহপুরের আফসানুর রহমান এবং চিন্ময় করিতার নেতৃত্বে শত শত কোটি টাকার জাল নোট বাজারে ছড়িয়ে দেওয়ার ছক কষা হচ্ছিল বলে অভিযোগ পুলিশের একাংশকে ম্যানেজ করে গুয়াহাটিতে চলছিল এই জাল নোটের রমরমা। অন্যদিকে দিশপুর পুলিশের জালে ধরা পড়া অভিযুক্ত অজয় বিশ্বকর্মার বিস্ফোরক স্বীকারোক্তিতে উঠে এসেছে এই সমস্ত তথ্য। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে যে এই যে বিপুল পরিমাণ জাল নোট, সেটা কি উদ্দেশ্যে আনা হচ্ছে, কোথা থেকে আসছে বা কোথায় যাচ্ছে? কারণ অসম একেবারেই যে নর্থ ইস্ট ইন্ডিয়া এবং সেখান থেকে কিন্তু অন্যান্য যে আন্তঃরাজ্য বা আন্তঃরাষ্ট্র সমস্ত দিক থেকেই কিন্তু বর্ডার শেয়ার রয়েছে। তাহলে কোথাও না কোথাও কি অসম একেবারেই সেফ করিডোর হয়ে উঠছে? কারণ এত দিন ধরে চলছে এই কারবার এবং এই কারবারের সাথে একেবারেই স্পষ্ট যে একজন দুজন নয়, একটা বড় চক্র চলছে। কেন পুলিশের ধরা ছোঁয়ার বাইরে সেই চক্রের মাথারা? প্রশ্ন উঠছে। কিছুদিন আগে আমরা খবর দেখিয়েছি সোনা উদ্ধার, সেখানেও কিন্তু একেবারেই যারা মাথা রয়েছে তারা কিন্তু এখনো অধরা। সেদিক থেকে প্রশ্ন একাধিক রয়েছে, প্রশাসনের দিকে আঙুল উঠছে যে এতদিন পর্যন্ত তারা কি করছিল, তাদের কাছে কেন কোনো খবর নেই। আমরা আরো বিস্তারিত জানবো এবং এই মুহূর্তের কি আপডেট সেটাই আমরা জানবো। একেবারে আমরা সরাসরি চলে যাবো, আমাদের প্রতিনিধি তন্ময় দে আমাদের সঙ্গে রয়েছে। তন্ময়, যে খবরগুলো উঠে আসছে একের পর এক, কম নয়, প্রায় 100 কোটি টাকা এবং সেটা জাল নোট, ভয়ঙ্কর পরিস্থিতি। এবং তাহলে কোথাও না কোথাও কি এই যে পাচার কার্য, সেক্ষেত্রে মাদক হোক বা টাকা হোক বা যে সোনার বিষয়টা উঠে এসেছে, তাহলে কি অসম সেফ করিডোর হয়ে যাচ্ছে? প্রশাসন কি করছে? দেখো রূপালী, সবচেয়ে ভয়ঙ্কর যেটা তথ্য আমাদের হাতে এসেছে সেটা কিন্তু অসমবাসী এখন পুরো জানে। দেখো, কিছুক্ষণ আগে যে কাল রাতে যে তোমার পাঞ্জাবাড়ি এলাকার দিকে যে তিনজনকে ধরেছিল সুইফট বাহনে যেখানে যে ফেক কারেন্সি নিয়ে যাচ্ছিল, তারপরে আজ সকালবেলা কিন্তু যখন সেখানে আমরা উপস্থিত ছিলাম, সেখানে যখন আমরা যাই, দেখো ভয়ঙ্কর স্বীকারোক্তি দিয়েছে যে পাচারকারী যে গুয়াহাটিতে 100 কোটি যে ফেক কারেন্সি সেটা কিন্তু ছড়িয়ে পড়েছে। কারণ বারবার একটা কথা বলছে যে মেইন যে কিংপিন, যে মেইন মানুষটা, সেটা হচ্ছে ইসমাইল আলী। ইসমাইল আলী অসমের গোড়েশ্বরের বাসিন্দা আর দীর্ঘদিন ধরে কিন্তু গুয়াহাটির যে কটাবাড়ি অঞ্চল, কটাবাড়ি এলাকা, সেখানে কিন্তু বাস করছে ইসমাইল আলী। আর এই যে ইসমাইল আলী, তিনি কিন্তু পুরো একদম অসমে যে ফেক কারেন্সি, যে নোটের যেটা একটা বড় একটা বাজার, সেটা কিন্তু ইসমাইল আলী কিন্তু শুরু করেছে। আর দেখো, এই পাচারকারীর মুখে দিয়ে নিজেই বেরোয়েছে যে 100 কোটি তোমার 500 টাকার নোট গুয়াহাটিতে আছে। ইতিমধ্যে দেখো এক ভয়ঙ্কর খবর, শুধু গুয়াহাটি না, এই টাকা কিন্তু তোমার উত্তর পূর্বের বিভিন্ন প্রান্তে যাচ্ছে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যাচ্ছে। কিন্তু তারপরেও দেখো, পুলিশ যদি কাল রাতে তাদেরকে অ্যারেস্ট না করতো, তাদেরকে না ধরতো, তাহলে কিন্তু এই কথাটা এখনো প্রকাশ্যে আসতো না যে গুয়াহাটিতে 100 কোটি টাকা
তোমার যে জাল নোট, সেই জাল নোট কিন্তু ছড়িয়ে পড়েছে। অর্থাৎ এখন দেখো, আমরা দর্শকদেরকে একটাই কথা বলবো যে বাজারে গেলে 500 টাকার নোটটা দেখতে। আর দেখো, সবচেয়ে বড় কথা, এই যে 4টা দিন, এই 4টা দিনে কিন্তু তোমার প্রায় 20 লক্ষেরও অধিক কিন্তু তোমার জাল নোট বাজেয়াপ্ত করেছে পুলিশ। আর তার সাথে দেখো, এই 4টা দিনে 7 জনকে অ্যারেস্ট করেছে। তুমি দেখো, আমি যদি তোমাকে বলি, আমি সকালে ওই কথাটা বলছিলাম যে কানেকশনটা কিন্তু তোমার ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, বিহার, তোমার যদি আমি বলি মণিপুর, নাগাল্যান্ড, এই কয়টা জায়গাতে কিন্তু কিছু যে আমাদের পুলিশ সূত্রের থেকে আমরা জানতে পেরেছি, এই কয়টা জায়গার কিন্তু তথ্য পুলিশে ইতিমধ্যে লাভ করেছে। আর দেখো, এদেরকে অ্যারেস্ট করার পর এদেরকে ইন্টারোগেশন করা হচ্ছে। ইন্টারোগেশনে কিন্তু কতগুলো কথা, যে আরো কার কার আছে পাচারকারী, তো সাহিল বলে একটা নাম উঠে আসছে। সাহিল, কতদিন আগে আমরা দেখিয়েছিলাম জালুকবাড়িতে পুলিশের এক অভিযান দেখিয়েছিলাম, সেখান থেকে কিন্তু 3 লক্ষ টাকা জাল নোট তোমার বাজেয়াপ্ত করা হয়েছিল। 3 জনকে অ্যারেস্ট করা হয়েছিল মিলিনিয়াম গার্ডেন থেকে। সেই সময় কিন্তু সাহিল বলে একজন ছিল, সেই সাহিল কিন্তু পালিয়ে যায়। আর আজকেও কিন্তু সাহিলের নামটা কিন্তু, আর যে পাচারকারী আজ পাঞ্জাবাড়িতে অ্যারেস্ট হয়েছে, সেও কিন্তু তার মুখেও কিন্তু সাহিলের নাম। অর্থাৎ দেখো, অসমে এই সাহিল আর ইসমাইল আলী, এরা কিন্তু, এই দুজন কিন্তু একদম মেন কিংপিন। আর এদেরকে যদি অ্যারেস্ট করতে না পারে, তাহলে রূপালী আরো ভয়ঙ্কর হবে। কারণ ইতিমধ্যেই বলা হচ্ছে, যে সূত্রের থেকে জানা হচ্ছে, বা যে পাচারকারী তিনি কিন্তু নিজে মুখে স্বীকারোক্তি দিয়েছে যে 100 কোটি টাকা, 500 টাকার জাল নোট ইতিমধ্যে গুয়াহাটিতে আছে। সুতরাং এই মুহূর্তে আমি তোমাকে আরেকটাও যদি কথা বলি, অসম পুলিশের একটা বিভাগ আছে, ক্রাইম ব্রাঞ্চ, গুয়াহাটি ক্রাইম ব্রাঞ্চ। গুয়াহাটি ক্রাইম ব্রাঞ্চ এখন সক্রিয় হতে হবে। আর যেগুলো সিকিউরিটি এজেন্সি আছে অসম পুলিশের, তারাও কিন্তু সক্রিয় হতে হবে। দেখো, এসটিএফ আছে, স্পেশাল টাস্ক ফোর্সও আছে। এই বিভিন্ন সময় কিন্তু দেখা যায় যে এসটিএফ অভিযান চালায়। কিন্তু দেখো, এই যে এই মুহূর্তে 100 কোটি গুয়াহাটিতে ছড়িয়ে পড়ে, অসমে ছড়িয়ে পড়ছে, এই ক্ষেত্রে ক্রাইম ব্রাঞ্চ সেটাও কিন্তু লক্ষণীয় হবে। এখন সবচেয়ে বড় খবর আসছে, আমরা নিউজ দর্শকদের একেবারেই তন্ময়, তুমি যেমনটা বলছিলে যে দুটি নাম উঠে আসছে এবং তার মধ্যে একজন পলাতক, এবং এটা প্রথম নয়, এর আগেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে। অর্থাৎ প্রশ্ন থেকেই যাচ্ছে যে কোনো বড় কোনো নাশকতার ছক হচ্ছে, এবং এই যে টাকা, এটি কিসের উদ্দেশ্যে আনা হচ্ছে, কোন চক্র এর পেছনে রয়েছে, কোন রাঘব বোয়ালরা রয়েছে। কারণ এখন যারা ধরা পড়েছে তারা বলাই যায় যে যারা চুনোপুটি, এখনো কিন্তু রাঘব বোয়ালরা অধরা, এবং তারা কবে ধরা পড়বে। এবং এই যে গোটা চক্র চলছে, মাদক পাচারকারী হোক বা টাকা হোক, জাল নোট হোক বা সোনা পাচার, সমস্ত দিক থেকেই কিন্তু একটা বড় কোনো ইঙ্গিতের দিকেই কিন্তু যাচ্ছে। এবং এই বিষয়ে পুলিশ কতটা যেতে পারে, এবং সেক্ষেত্রে কত তথ্য উঠে আসে, এবং যারা আসল রয়েছে এর পেছনে, তারা ধরা পড়ে কিনা, সেদিকে আমাদের নজর থাকছে। তবে আপাতত ধন্যবাদ তন্ময়। এবং একেবারে আমরা পরের খবরে যাব, আমরা কলকাতার দিকে এবার নজর রাখবো। এবং কলকাতার যে অবস্থা, বঙ্গ রাজনীতি, একেবারে বঙ্গ রাজনীতি কিন্তু প্রতিনিয়ত একেবারে বলা যায় যে পরতে পরতে নতুন দিক, রোজ কিছু না কিছু একটা ঘটছে। এবং আজকের যে ঘটনা, তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, প্রতীক এবং সংগঠনের অধিকার ঘিরে রাজনৈতিক সংঘাত এবার পৌঁছে গিয়েছে নির্বাচন কমিশনের দোরগোড়ায়। বহিষ্কৃত নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 10 বিধায়ক কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক করে অরূপ রায়কে চেয়ারম্যান করে গঠিত জাতীয় কমিটির স্বীকৃতির দাবি জানান। তাদের বক্তব্য, অধিকাংশ সাংসদ বিধায়ক তাদের পক্ষেই রয়েছেন, এবং দল, প্রতীক এবং তহবিলের প্রকৃত অধিকারও তাদের। কমিশন বিষয়টি খতিয়ে দেখে দ্রুত সিদ্ধান্ত জানাবে বলেও আশ্বাস দিয়েছে। এমনটাই বলেছেন বিরোধী দলনেতা এখনকার যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি কি বলছেন শুনবো। 22nd of June 2026 at Kolkata. Immediately after the session, we formally gave in writing to the Election Commission of India. We physically met this Election Commissioner in Kolkata, and at that time itself, we had sought an appointment with the Election Commission of India. We are thankful that the ECI's full bench, the CEC and the other election commissioners have today gave us a patient hearing. We have made our points, and once again we thank the Election Commission for hearing us patiently, and we are hopeful that the Election Commission will get back to us very shortly.
অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ তৃণমূল পাল্টা দাবি করছে যে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী শুধুমাত্র অনুমোদিত প্রতিনিধিরাই কমিশনের সঙ্গে বৈঠক করতে পারেন এবং সৌগত রায় প্রশ্ন তুলেছেন যে বহিষ্কৃত নেতাদের প্রতিনিধি দলের সঙ্গে কমিশনের যে বৈঠক সেটা কিভাবে সম্ভব। একই সঙ্গে অভিযোগ করেছেন যে বিরোধী দল ভাঙতে কেন্দ্রীয় নেতৃত্ব রাজনৈতিক প্রভাব খাটাচ্ছে। তিনি কি বলছেন শুনবো। ये टूटफुटिया झुंड है, इसको कोई स्वीकृति नहीं है। हमारा सवाल तो है उसको क्यों अलग से मिलने दिया गया, देना नहीं चाहिए था। यही हमारा तो एक्सपेक्ट किया उसको क्या पोजीशन है, वो कैसे पार्टी के पक्ष में रिप्रेजेंटेटिव हो सकता है। अमित शाह का दबाव से मिला। আপনারা শুনলেন সৌগত রায় কি বললেন এবং একেবারে এই প্রশ্ন আমরা সরাসরি চলে যাব আরো আপডেটের জন্য। আমাদের সঙ্গে জুড়ে গেছে শঙ্খদীপ। শঙ্খদীপ, ৩ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কার? তৃণমূল নিয়ে এখন ঝামেলা, প্রতীক নিয়ে এখন সংঘর্ষ, অবশেষে তৃণমূল কার হবে, কি আপডেট? বন্দ্যোপাধ্যায় বনাম বন্দ্যোপাধ্যায়, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল, অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূল। এক সময় কিন্তু দুজনেই একই ছাতার তলায় ছিলেন, কিন্তু ৪ঠা মের পরে সেই যে একেবারে পরিসংখ্যান বা সেই যে চিত্র সেটা কিন্তু পথ পরিবর্তন হয়। একেবারে সেই তৃণমূল থেকে বেরিয়ে যতজন বিধায়ক ছিল তার মধ্যে অন্তত ৭৭ জন বিরোধী দলের নাম লিখিয়েছে বলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দাবি। সেই পরিপ্রেক্ষিতে এবারে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যারা তৃণমূল রয়েছেন বিদ্রোহী বিধায়ক, তারা কিন্তু রাজ্য নির্বাচন কমিশনকে একটি চিঠি দেন। সেই চিঠির পরিপ্রেক্ষিতে একাধিক মেল তারা তথ্য দিয়ে জাতীয় নির্বাচন কমিশনকে জানান যে তারাই আসল তৃণমূল, তাদেরকে যেন স্বীকৃতি দেওয়া হয়। সেই পরিপ্রেক্ষিতে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ জ্ঞানেশ কুমারের নেতৃত্বে তারা কিন্তু আজকের দিল্লিতে তাদেরকে সময় দেন বেলা 12টার সময়। ঠিক ঘড়ির কাঁটায় যখন 12টা বাজে সেই সময় বৈঠক শুরু হয়। দীর্ঘ 40 থেকে 45 মিনিট সেই বৈঠক চলে এবং সেখানে তৃণমূলের নিজেদের আসল তৃণমূল দাবি করে একাধিক তথ্য তারা পেশ করেন এবং জ্ঞানেশ কুমারের যে ফুল বেঞ্চ হয়েছিল, যেখানে জ্ঞানেশ কুমার নিজে উপস্থিত ছিলেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে, তারা কিন্তু পুরো বিষয়টি শোনেন এবং পুরো বিষয়টি খতিয়ে দেখবার আশ্বাস দেন এবং বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যেটা জানান যে আলাদা করে প্রতীক চাওয়ার কোনো বিষয় নেই, তারাই আসল তৃণমূল এবং অধিকাংশ সাংসদ, অধিকাংশ বিধায়ক, অধিকাংশ প্রাক্তন কাউন্সিলর তাদের কাছে রয়েছে এবং তাদের কাছে লিপিবদ্ধ করা রয়েছে সেই নাম। সেই পরিপ্রেক্ষিতে তারাই আসল তৃণমূল, সেখানে আলাদা করে সিম্বল চাওয়ার যে বিষয় সেটাতে কোনো রকম কোনো বিষয় নেই, শুধুমাত্র আনুষ্ঠানিক স্বীকৃতি দরকার রয়েছে। ইতিমধ্যে তুমি জানো রূপালী, ইতিমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে, ন্যাশনাল ওয়ার্কিং কমিটি। সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময় ডানহাত বাঁহাত বলে পরিচিত যে তৃণমূল নেতা অর্থাৎ অরূপ বিশ্বাস এবং ববি হাকিম, ফিরাদ হাকিম, তাদেরকে ডাকা হয়েছে, সভাপতি করা হয়েছে, চেয়ারপারসন করা হয়েছে অরূপ রায়কে, যিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সৈনিক এবং তৃণমূল কংগ্রেসের ফাউন্ডার মেম্বার বলা যায়। সেই অরূপ রায়কে চেয়ারপারসন করে কিন্তু দুটি সাজাচ্ছে ঋতব্রত ব্রিগেড এবং সেই পরিপ্রেক্ষিতে এবারে এই যে দড়ি টানাটানি চলছিল কলকাতা জুড়ে, যে বিভিন্ন ইস্যু নিয়ে তারা একাধিকবার মিটিং করেছেন, কখনো বিধায়কদের নিয়ে, কখনো প্রাক্তন কাউন্সিলরদের নিয়ে তারা বিভিন্ন জায়গায় মিটিং করেছেন, জাভেদ খানের ক্লাবে মিটিং হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে 21শে জুলাই নিয়ে একটা দড়ি টানাটানি দেখা গিয়েছিল যে 21শে জুলাই শহীদ সভা কারা করবেন। সেই পরিপ্রেক্ষিতে এবারে জল গড়ালো একেবারে দিল্লি পর্যন্ত, রাজধানী পর্যন্ত, যেখানে কিন্তু নির্বাচন কমিশনার, যে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, তার নেতৃত্বে ফুল বেঞ্চ, সেই ফুল বেঞ্চ আজকে বৈঠক করলো এবং তারপরেই দেখা গেল সাগরিকা ঘোষ, সৌগত রায়, যারা মমতাপন্থী তৃণমূল রয়েছেন, তাদের পরিপ্রেক্ষিত একটা সাংবাদিক সম্মেলন করা হয়, যেখানে কিন্তু এই যে বৈঠক, সেই বৈঠকের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়। সৌগত রায় স্পষ্ট জানান এটা অসাংবিধানিক এবং বেআইনি। এরকম ভাবে দলের অনুমোদন ছাড়া কি অন্য কোনো এমএলএ, ভেঙে যাওয়া এমএলএ, তারা কি দলের প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করতে পারেন? এরকম একাধিক অভিযোগ কিন্তু কালীঘাট তৃণমূলের তরফ থেকে উঠে এসছে। সব মিলিয়ে তৃণমূল তুমি কার, সেই প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত না মিললেও এই যে ইস্যু, সেই ইস্যুটি অন্যতম গুরুত্বপূর্ণ একেবারে বাংলা রাজনীতির ইতিহাসে দেখা হয়ে গেল আজকে, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। একেবারেই শঙ্খদীপ, তুমি যেমনটা বললে যে এখনো পর্যন্ত উত্তর অধরা। একেবারে ৪ঠা মের থেকে আমরা সেই চরম নাটক দেখছি এবং সেই চরম নাটকের একেবারে পরতে পরতে চমক রয়েছে এবং সেই চমক আমরা দেখছি এবং এবার দেখার বিষয় যে তৃণমূল কার হাতে থাকে, যে তৃণমূল নিয়ে এতদিন দম্ভ, এত কথা, এবং সেই তৃণমূল কার হাতে যায় সেদিকে আমাদের নজর থাকছে। তবে আপাতত ধন্যবাদ শঙ্খদীপ।
এবং আমরা কলকাতা পর এবার সরাসরি ত্রিপুরার দিকে নজর রাখবো। ত্রিপুরার আগরতলার টাউন হলে মাদক বিরোধী দিবস পালনের মাঝেই রেল স্টেশনে কোটি টাকার নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার এক। রাজ্য জুড়ে যখন ধুমধাম করে পালিত হচ্ছে মাদক দ্রব্যের অপব্যবহার এবং অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস, ঠিক তখনই রাজধানীর বুকে মাদক পাচারকারীদের এক বড়সড় চক্রের পর্দাফাঁস করল প্রশাসন। আগরতলা রেল স্টেশনে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ কোডিনযুক্ত কফ সিরাপ বাজেয়াপ্ত করেছে রাজস্ব গোয়েন্দা অধিদপ্তর। উদ্ধার হওয়া 55,626 বোতল কফ সিরাপের আনুমানিক বাজার মূল্য প্রায় 6,54,43,989 টাকা। এই বড় সড় মাদক পাচারকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এবং অন্যদিকে আগরতলা রেল স্টেশনে বিপুল পরিমাণ মাদক উদ্ধারের ঘটনার পর ত্রিপুরার যুব বিষয়ক এবং ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় রাজ্যের সরকারের মাদক বিরোধী কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন এবং তিনি ঠিক কি বললেন শুনবো। এর জন্যই ধরা পড়ছে। আপনারা শুনলে খুশি হবেন, চুড়াইবাড়িতে একটা বিগ স্ক্যানার, আধুনিক স্ক্যানার বসানো হচ্ছে। সরকার সিদ্ধান্ত নিয়েছে, আমি এক্স্যাক্ট অ্যামাউন্টটা বলতে পারবো না, কিন্তু বড় অ্যামাউন্টের ইনভেস্টমেন্ট করে সেখানে স্ক্যানার বসানো হচ্ছে যেন মাদক যেভাবে আসে সেগুলোকে স্ক্যান করা যায়। এটা করিডোর হিসাবে এতদিন ব্যবহার হতো, কিন্তু আমাদের এখন সচেতন হতে হবে। আমাদের যে ছেলেমেয়েরা রয়েছে, নতুন প্রজন্ম, এদেরকে তারা ক্রেতা হিসাবেও কিন্তু দেখছে, এরা বায়ারও কিন্তু। তো এটা কিন্তু খুব ভয়ানক আমাদের জন্য। এর জন্যই তো এতগুলো আয়োজন, যে আমরা চাইছি যে আমাদের ছেলে মেয়েদের মধ্যে অ্যাওয়ারনেস আরও বাড়ুক এবং আমরা সকলে মিলে যদি প্রয়াস করি তাহলে বোধহয় সেটা সম্ভব হবে। আপনারা দেখলেন এখানে আমাদের প্রশাসন থেকেও লোক ছিলেন, পুলিশ দপ্তর থেকেও ছিলেন, যারা নার্কোটিক্স ডিপার্টমেন্টে দেখেন। এখন কিন্তু অনেকগুলো আমাদের গ্রেপ্তার শুধু করা নয়, তাদেরকে কী করে শাস্তি দেওয়া যায় সেটাও কিন্তু এখন ব্যবস্থা হয়েছে। আপনি যদি দেখুন, প্রায় 1800 কেস এখানে আমরা দেখলাম 3 বছরে যাদেরকে এন্ট্রি হয়েছে এবং শাস্তিও হয়েছে। তো এগুলো নিয়ে সরকার খুব সচেতন। আমাদের সরকারের লক্ষ্য এগুলোতে বার করা, আর যারা নেশাগ্রস্ত হচ্ছে সেখান থেকেও তাদেরকে কী করে মুক্ত করা যায় তার জন্য সরকার নিচ্ছে। একদিকে মন্ত্রী বলছেন মাদক বিরোধী অভিযান এবং সেক্ষেত্রে আধুনিক যন্ত্র বসানো হচ্ছে, কিন্তু অন্যদিকে আমরা দেখছি যে ঠিক একই দিনে কিন্তু উদ্ধার হচ্ছে এত পরিমাণ মাদক দ্রব্য, 1-2 টাকার নয়, 6 কোটি টাকার। এবং এই যে বিপুল পরিমাণ কফ সিরাপ কোথা থেকে আসছে, কারা এর সঙ্গে জড়িত, এবং আমরা ধারাবাহিকভাবে ত্রিপুরা থেকে কিন্তু বিভিন্ন খবর করেছি এবং বারবার এই একই বিষয় উঠে আসে। তাহলে কেন সতর্ক হচ্ছে না প্রশাসন? আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে ভূপাল রয়েছে। ভূপাল, যে ঘটনা ঘটেছে, একদিকে আমরা দেখছি মাদক বিরোধী অভিযান এবং তখনই কিন্তু মাদক পাচারকারীদের গ্রেপ্তার এবং বলা যায় যে 6 কোটি টাকার যে মাদক দ্রব্য উদ্ধার হয়েছে, কফ সিরাপ, কারা এর সঙ্গে জড়িত এবং এত সময় যাচ্ছে। আমরা দেখছি যে নর্থ ইস্ট ইন্ডিয়া, আমরা যদি সেদিকে খেয়াল রাখি, সেখানে অসমে উদ্ধার হচ্ছে, ত্রিপুরায় উদ্ধার হচ্ছে। এই যে বিপুল যে কানেকশন বা চেন, কোথাও না কোথাও কি একই দিকে যাচ্ছে, কি মনে হচ্ছে তোমার? দেখো রূপালী, নিঃসন্দেহে তুমি যে কথাটা বলছো যে এই চক্রটা শুধু একটা নির্দিষ্ট রাজ্যের মধ্যে সীমাবদ্ধ নয়, গোটা উত্তর পূর্বাঞ্চল বা বলা যেতে পারে বৃহত্তর অর্থে গোটা দেশের বিভিন্ন অংশ এর সঙ্গে জড়িত হয়ে পড়েছে। কারণ আজ আগরতলা রেল স্টেশনে যে প্রচুর পরিমাণে মাদক সেখানে উদ্ধার হয়েছে, সেই মাদক কিন্তু আপাতত পুলিশ সূত্রে জানা গেছে সেটা এসছে বিহারের কাটিহার থেকে, এবং করিমগঞ্জে আসার পর করিমগঞ্জ থেকে সেটা 30 তারিখে আগরতলা চলে এসেছিল, কিন্তু সন্দেহ হওয়ায় পুলিশ সেটাকে আটক করে রাখে। আজ সেটাকে প্রকাশ্যে আনে, কারণ যখন বিকে এন্টারপ্রাইজ নামে একটি সংস্থার পক্ষ থেকে একজন যুবক সেখানে গেছিল এই ওয়াগনের যে পণ্যগুলো রয়েছে সেগুলো নেওয়ার জন্য, তখন পুলিশ কার্যত তাকেও গ্রেপ্তার করে এবং সেই ওয়াগনের যাবতীয় পণ্য রয়েছে সেগুলো বের করে দেখা গেছে প্রায় 80 ড্রামের মতো সেখানে কিন্তু মাদক পাওয়া গেছে। এবং সেখানে দেখা গেছে অ্যাসকোপ কফ সিরাপ এবং ফেইডিল কফ সিরাপ, যেটা ত্রিপুরাতে মাদক হিসাবেই ব্যবহার করা হয়। এবং তুমি আরও একটা দিক, এবার এই বিষয়টার অন্য একটা দিক যদি বলি, মন্ত্রী টিঙ্কুরা একটা কথা স্বীকার করেছেন
যে আগে ত্রিপুরাকে করিডোর হিসাবে ব্যবহার করত মাদক কারবারিরা, কারণ উত্তর পূর্বাঞ্চলের এই রাস্তাকে ব্যবহার করে কখনো বাংলাদেশে যেত, আবার কখনো বাংলাদেশ থেকে এই পারে আসতো। কিন্তু প্রশ্ন হচ্ছে এখন ত্রিপুরাতে মাদকের ভোক্তা এবং কনজাম্পশন বেড়ে গেছে, এটা নিয়ে কিন্তু মন্ত্রী উদ্বেগ প্রকাশ করেছেন। এটা নিঃসন্দেহে একটা বড় ঝুঁকির মধ্যে চলে যাচ্ছে রাজ্য, যেখানে যুব সম্প্রদায় এই মাদক গ্রহণ করছে একটা অংশ। স্বাভাবিক কারণে স্কুল পড়ুয়াদের মধ্যেও কিন্তু এর প্রবণতা বৃদ্ধি পেয়েছে। তো এই অবস্থায় একদিকে শুধু মাদক চালান বন্ধ করাই নয়, এই রাজ্যের যুব সমাজ যাতে মাদক থেকে দূরে থাকতে পারে সেই ব্যাপারটা নিশ্চিত করাও একটা বড় বিষয়। নিঃসন্দেহে একটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এই অবস্থায় মন্ত্রী যদিও বলার চেষ্টা করেছেন যে এই মাদক উদ্ধার মানেই হচ্ছে একটা সাফল্য, এবং তিনি বলার চেষ্টা করেছেন যে সরকার কাজ করছে বলেই এই মাদক উদ্ধার হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে আগরতলা রেল স্টেশন পর্যন্ত এই মাদক চলে এলো, এই স্টেশনে যদি কোনোভাবে ছাড় পেয়ে যেত তবে কিন্তু সেটা সাধারণ যুবক যুবতীদের শিরাপথে তাদের শরীরে চলে যেত। বলছিলে যে ভয়ঙ্কর কিছু হতে পারতো, কিন্তু তার আগেই ধরা পড়ে গিয়েছে। কিন্তু একেবারেই সেদিকে নজর রাখতে হবে যে এর সোর্স কোথায়, কোথায় যাচ্ছে, কারা জড়িত রয়েছে, কারা এই চক্রের মাথা, সমস্ত দিকে কিন্তু খুঁজে বার করতে হবে। কারণ শুধুমাত্র ত্রিপুরা নয়, এদিকে ত্রিপুরা, অন্যদিকে অসম এবং আরো যে রাজ্যগুলি রয়েছে মণিপুর, নাগাল্যান্ড, সমস্ত দিকেই কিন্তু এই একই ঘটনা ঘটছে এবং এই মাদক পাচার দিন দিন বেড়েই চলেছে। ক্ষেত্রে কিন্তু প্রশাসনের সতর্কতা হওয়া খুবই জরুরি এবং এরপর কি পদক্ষেপ হয় সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ ভূপাল। আমরা এবার নজর রাখবো শিলিগুড়ির দিকে। শহরের সৌন্দর্য রক্ষায় এবার কড়া বার্তা শিলিগুড়ি পুর নিগমের। অনুমতি ছাড়া রাস্তার ধারে, ফুটপাত কিংবা সরকারি জায়গায় কোনো ধরনের বিজ্ঞাপনী হোর্ডিং বা ব্যানার লাগানো চলবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে পুর প্রশাসন। বৃহস্পতিবার শিবক রোডের চেকপোস্ট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একাধিক অবৈধ হোর্ডিংয়ে ব্যানার অপসারণ করা হয়। অন্যদিকে পুর নিগমের কর্মীরা বিভিন্ন জায়গা থেকে নিয়ম ভেঙে লাগানো বিজ্ঞাপন খুলে ফেলেন। প্রশাসনের দাবি, অনুমতি নিয়ে বিজ্ঞাপন দেওয়ার নির্দিষ্ট ব্যবস্থা থাকলেও অনেকেই সেই নিয়ম মানছেন না। ফলে শহরের সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি পথচারীদের চলাচলেও বাধা সৃষ্টি হচ্ছে। পুর নিগম জানিয়ে দিয়েছে যে এটি একদিনের অভিযান নয়, আগামী দিনেও শহরের বিভিন্ন এলাকায় ধারাবাহিক নজরদারি চালিয়ে অবৈধ হোর্ডিং সরানো হবে। একই সঙ্গে নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। পরিচ্ছন্ন, সুশৃঙ্খল এবং নিয়মতান্ত্রিক শহর গড়ে তুলতে এই অভিযান আরো জোরদার করা হবে বলে জানিয়েছে পুর প্রশাসন। আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি জয়দীপ বাগ। জয়দীপ, যে পদক্ষেপ নেওয়া হয়েছে পুর নিগমের তরফ থেকে শহরের সৌন্দর্য রক্ষায় এবং একেবারে কড়া প্রশাসন, কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো রূপালী, গত কয়েক বছরে শিলিগুড়ি শহর মূলত বেআইনি হোর্ডিং এ মুখ ঢেকেছে এবং এতে শহরের সৌন্দর্য কিন্তু নষ্ট হচ্ছিল। এবং গত কয়েকদিন আগেই, অর্থাৎ গত মাসেই যখন শিলিগুড়ি পুর নিগমের নির্বাচিত বোর্ড ভেঙে দেওয়া হয়, তারপর সেখানে বসানো হয়েছে প্রশাসক এবং কমিশনারকেও বদল করে নতুন কমিশনার হিসাবে একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে, বীর বিক্রম রায়। তিনি এসজেডি এর সিইও পদেও রয়েছেন। তবে তিনি দায়িত্ব নেওয়ার পর থেকেই শহর জুড়ে এইভাবে অবৈধভাবে লাগানো হোর্ডিং, ব্যানার এবং এর বিরুদ্ধে লাগাতার অভিযান চালাচ্ছেন। আজও ঠিক একইভাবে সেবক রোড চেকপোস্ট এলাকায়, যেখানে ফুটপাতের উপর অবৈধভাবে নিয়ম না মেনে কোন রকম অনুমতি না নিয়ে কিছু ব্যানার এবং হোর্ডিং লাগানো হয়েছিল, সেগুলি কিন্তু পুর নিগমের টিম তারা পৌঁছে কমিশনার এগুলোকে কিন্তু সমস্ত জায়গায় খুলিয়ে দেন এবং এই ধরনের অভিযান লাগাতার চলবে বলে তারা জানিয়েছেন। দেখো, এর আগের বোর্ডের আমলে এই ধরনের অবৈধ হোর্ডিং শহর জুড়ে বিভিন্ন জায়গায় লাগানো হলেও যেগুলির কোন রকম পদক্ষেপ নেওয়া হয়নি বলে বারবার অভিযোগ তুলেছে বিরোধী দল অর্থাৎ বিজেপি। এবং তাদের অভিযোগ, এক শ্রেণীর তৃণমূল নেতা এবং কাউন্সিলরদের মদতেই এই ধরনের অবৈধ হোর্ডিং এর রমরমা হয়েছে গোটা শহর এবং শহরের বেশ প্রধান রাস্তাগুলি, শহরের প্রধান প্রধান জায়গাগুলিতেই এই ধরনের অবৈধ বড় বড় হোর্ডিং লাগানোর জন্য শহরের সৌন্দর্যায়ন রীতিমতো মুখ ঢেকেছে। এবং তাই এবার এই অবৈধ হোর্ডিং এর বিরুদ্ধে কিন্তু লাগাতার অভিযান চালাচ্ছে পুর নিগম এবং পুর নিগমের তরফে বলা হচ্ছে এই অভিযান একদিন নয়, লাগাতার চলবে এবং লাগাতার এই ধরনের অবৈধ হোর্ডিং এর বিরুদ্ধে প্রশাসন এবং পুর নিগম এই ধরনের কড়া পদক্ষেপ নেবে। রূপালী।
একেবারেই জয়দীপ, তুমি যেমনটা জানালে যে এর আগেও কিন্তু এই ঘটনা ঘটেছে, কিন্তু এবার একেবারেই সরকার বদলেছে এবং সেই পালা বদলের পরেই কিন্তু শহরের সৌন্দর্য রক্ষায় তাদের বারবার বার্তা এসছে। সেক্ষেত্রে অনুমতি ছাড়া আর কোনো একেবারে এই সমস্ত অবৈধ হোর্ডিং বা বিজ্ঞাপনের আর কোনো জায়গা নেই, সেটা কিন্তু পরিষ্কার করে দেওয়া হয়েছে। এবং এরপরে প্রশাসন আর কি কড়া পদক্ষেপ নেয় সেদিকে আমাদের নজর থাকছে। তবে আপাতত ধন্যবাদ জয়দীপ। এই ছিল আজকের মতো মহানগর টপ, এবং এরপর রয়েছে আরো খবর, সেদিকে নজর রাখতে হলে অবশ্যই নজর রাখতে হবে নিউজ লাইভ বাংলায়।